নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি। স্বাস্থ্য আলাপনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি আলোচনায় রয়েছেন তিনি শহর কলকাতার অন্যতম প্রখ্যাত জেনারেল ফিজিশিয়ান ডক্টর ধ্রুব ব্যানার্জি। নমস্কার স্যার, আপনাকে আক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। স্যার, শীত তো পড়ছে এবার। শীত পড়ার সময় সাধারণত আমাদের বেশ কিছু শারীরিক সমস্যা হয়, আমরা সেই সমস্যাগুলো নিয়ে এক এক করে আলোচনা করার চেষ্টা করব। দর্শকদের মধ্যে থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একটুখানি নজর রাখছি। যে একজন প্রশ্ন করেছে যে শীতকাল এলেই শরীরে এত দুর্বলতা আসে কেন, মানে শীতকাল এলেই গা ম্যাজ ম্যাজ করতে থাকে, কোনো কিছু করতেই ভাল লাগে না, এই ধরনের সমস্যা হয় কেন? শীতকাল এলেই মেটাবলিজম একটু কম থাকে বডিতে। বডি হিট জেনারেট করতে বেশিরভাগ এনার্জিটা খরচা করে, সেই কারণে একটু লিথার্জি হয়। এটা খুবই কমন সিম্পটম। এটা সবসময় এটা হচ্ছে মানেই যে কোনো রোগ জ্বালা আছে বডিতে তা নয়। শীতকালে এগুলো হয়ে থাকে। এটা নিয়ে নরমালি চিন্তা করার কিছু নেই। আচ্ছা, স্যার, এর পাশাপাশি শীতকালে তো আরো বেশ কিছু সমস্যা দেখা যায়। তার মধ্যে প্রধান একটা সমস্যা হচ্ছে সর্দি কাশির সমস্যা। এই সর্দি কাশির সমস্যাটা মানে সাধারণত শীতকাল এলে এত বেড়ে যায় কেন? শীতকালে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে মোস্টলি ভাইরাল ইনফেকশন গুলো একটু প্রবণতা বাড়ে। রাইনোভাইরাস, অন্যান্য যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি আচ্ছা। ট্র্যাক্ট ইনফেকশন গুলো আমাদের যে নেজাল মিউকোসা এবং রেসপিরেটরি মিউকোসা এগুলো একটু ড্রাই থাকে এবং তাদের লোকাল ইমিউনিটি একটু কম থাকে। এই কারণে দে আর মোর প্রোন টু দ্য ইনফেকশনস। বিশেষ করে বাচ্চাদের এবং এল্ডারলিদের ক্ষেত্রে যাদের ইমিউনিটি একটু কম তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে ছোটখাটো সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু বড় আকারে পরিবর্তন হতে পারে। আচ্ছা, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন করব যে এই সর্দি কাশির সমস্যাটা যেমন শীতকালে বাড়তে থাকে, ঠিক তেমন ভাবেই আরো একটা সমস্যা নিয়ে সাধারণত মানে বহু মানুষকে বলতে শোনা যায়, সেটা হচ্ছে তাদের নাকি হাঁপানির টান অনেক বেশি হয়ে যাচ্ছে শীতে। এটা কি সত্যি এটাও যে শীতকাল এলেই অ্যাজমা এটাও বাড়বে? কতকটা সেম প্যাথোফিজিওলজি। যেহেতু বাতাসে আর্দ্রতা কম থাকে, একটু অ্যালার্জেন বেশি থাকে, ড্রাইনেস থাকে। সে কারণে গরম থেকে শীত, শীত থেকে গরম যখন ট্রানজিশন হয় সে সময় একটু ব্রঙ্কোস্পাজম হতে পারে। যাদের হাঁপানি আছে অলরেডি তাদের একটু হাঁপানির অ্যাটাকস গুলো মানে অ্যাজমা অ্যাটাকস গুলো একটু বাড়তে পারে। তো আমি বলব যে ইনহেলার ব্যবহার করছেন যাদের অ্যাজমা আছে, সিওপিডি আছে তারা ইনহেলারটা ভালো করে ব্যবহার করুন। যদি বারবার এক্সাজারবেশন হয় তাহলে নিয়ারেস্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন অথবা ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন। উনি আপনাকে প্রপার ডোজিং এ ইনহেলার বা অন্যান্য যদি কিছু লাগে সেগুলো বলে দেবেন। আচ্ছা, সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন করব। আপনি বললেন যে মানে এই সময় বিভিন্ন কারণে স্কিন ড্রাই হয়ে যাওয়ার সমস্যা বা র্যাশের সমস্যা, তো এই র্যাশ বা মানে চুলকানির সমস্যায় যারা শীতকালে ভুগছেন তারা কি করবেন? এটাও অনেকটা সেম লাইনেই ব্যাপারটা ঘটে যে বাতাসে আর্দ্রতা কম থাকার কারণে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়। সেই স্কিন ড্রাই হয়ে যাওয়ার কারণে যাদের এক্সিমা বা অন্যান্য স্কিন ডিসঅর্ডার এর স্কেলিং বা স্কিন ডিসঅর্ডার এর স্কিনের প্রবলেম আছে এগুলো একটু এক্সাজারবেট হয়। তো এগুলো আ যাদের এক্সিমা আছে বা অন্যান্য সোরিয়াসিস এগুলো আছে তারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। রেগুলার মেডিকেশন এ যদি কোনো মডিফিকেশন লাগে সেগুলো আ আ ডাক্তারবাবুর কাছে জেনে নিন। স্কিনটাকে ময়েশ্চারাইজড রাখুন এবং পরিষ্কার রাখুন। আ আ একটু যদি বাড়িতে পসিবল হয় হিউমিডিফায়ার রাখুন যাদের বাড়িটা একটু ড্রাই এবং ড্রাই রিজন এ যারা থাকেন তাহলে এই সমস্যাগুলো অনেক কম দেখা দেবে। আচ্ছা, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা যারা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় ভুগছেন বা শীতকালে করবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের শরীর সংক্রান্ত সমস্যা হলে কিন্তু অবশ্যই আপনাকে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর ঠিক এর পাশাপাশি আরো একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন আক্সলেপিয়ার হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কল করতে পারবেন। স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। এবার শীতকালের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি।
সেই শারীরিক সমস্যার মধ্যে একটা খুব বড় সমস্যা হচ্ছে যে শীতকাল আসা মানেই বয়স্ক রোগীরা রীতিমতো ভয় পেয়ে যান এটা ভেবে যে শীতকাল আসছে মানে বাতের ব্যথাটা আবার বাড়তে শুরু করবে। স্যার এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, শীতকালে একটু জয়েন্ট স্টিফনেস থাকে বিকজ আমাদের যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, জয়েন্টের মধ্যিখানে যে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের যে ভিসকোসিটি সেটা একটুখানি বেড়ে যায়। সেই বেড়ে যাওয়ার কারণে জয়েন্ট মোবিলিটি একটু কম হয়, ফ্লেক্সিবিলিটি একটু কমে যায়। সে কারণে বাতের ব্যথা-ট্যাথা যেগুলো থাকে সেগুলো একটু বাড়তে পারে। এই ক্ষেত্রেও বলব যে মোবিলিটি মেইনটেইন রাখুন। প্রত্যেকদিন ৩০ মিনিট করে হাঁটাচলা প্র্যাকটিস করুন। বেশি করে জল খান। শীতকালে জল খাওয়ার প্রবণতাটা আমাদের একটু কমে যায়। অ্যা এ বেশি করে জল খেলে পরে এই অন্যান্য যে ডাক্তারবাবুদের অ্যাডভাইসটা ফলো করলে পরে এগুলো অনেক কম থাকবে। আচ্ছা, এর পাশাপাশি এই যে বাতের ব্যথা একটা তো বয়স্কদের সমস্যা হচ্ছে, পাশাপাশি সর্দি কাশির সমস্যা তো একটা থেকেই যায়। এছাড়া বয়স্কদের মধ্যে শীতকাল এলে আর কোন কোন বিষয় নিয়ে সমস্যা সাধারণত আপনারা দেখেন? শীতকালে বয়স্কদের মোস্ট ইম্পোর্টেন্ট প্রবলেম হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা অনেক ক্ষেত্রেই নিউমোনিয়াতে কনভার্ট হয়ে গিয়ে থাকে। স এই আ আ এই জায়গাটাতে সবথেকে সাবধান থাকতে হবে যাদের অ্যাসথমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস এর মতন যাদের অলরেডি এক্সিস্টিং কিছু ডিজিজেস আছে বা যাদের বডিতে ইমিউনিটির সমস্যা আছে, ইমিউনো কম্প্রোমাইজড যারা, ধরুন ক্যান্সারে ভুগছে বা অন্যান্য কোনো ইমিউন রিলেটেড ডিসঅর্ডার এ ভুগছে, তাদেরকে খুব সাবধান থাকতে হবে যাতে ঠান্ডা, সর্দি, কাশি না লাগে। আ আ শুরুতেই হোম ট্রিটমেন্ট অনেকদিন রেখে তারপরে ডাক্তার দেখাতে যাওয়া লাস্ট স্টেজে এরকম যেন না হয়। বিকজ এই সমস্যাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই নিউমোনিয়াতে পরিবর্তিত হয়ে যায় এবং বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া হলে কিন্তু সারতে অনেক সময় লাগে এবং অনেক সময় দেখেছি আমরা সেটি একটি মারাত্মক আকার নেয়। অর্থাৎ বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে শীতকালে আ সর্দি-কাশি থেকে বিরত থাকতে হবে। প্রিভেনশন ইস দ্যা বেস্ট কিওর। এই ধারণা নিয়ে চলতে হবে। ঠান্ডা লাগতে দেওয়া যাবে না। বিভিন্ন রকম ইনফেকশন, হ্যান্ড হাইজিন মেইনটেইন করুন আ এবং ভালো করে গরম জামাকাপড় পরুন। প্রত্যেকদিন বেশি করে জল খান, হাঁটাচলা করুন, ইমিউনিটিকে স্ট্রং রাখুন, হেলথি লাইফস্টাইল লিড করুন। তাহলেই এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো এবং কোনো সমস্যা যদি হয় সর্দি-কাশি রিলেটেড বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে সত্বর ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ওষুধ খান এবং সেটাকে গোড়াতেই নির্মূল করুন। একদম। যে মানে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন সমস্যা হতে পারে এবং একই সঙ্গে বয়স্ক মানুষরা ভীষণভাবে সতর্ক থাকবেন, কারণ এই সময়টাই কিন্তু নানান ধরনের শারীরিক সমস্যা বাসা বাঁধতে শুরু করে এবং যে কোনো ধরনের শরীর সংক্রান্ত সমস্যা হলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। স্যার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। অনুষ্ঠানে শেষ করার আগে একটুখানি বলবো যে বাচ্চাদের সমস্যা এবং বয়স্কদের সমস্যা নিয়ে আমরা যেমন আলোচনা করলাম, আরো একটা কথা একটুখানি শোনা যায় যে শীতকালে নাকি মানে হার্টের বিভিন্ন ধরনের অসুখ বাড়তে শুরু করে, এটা কি সত্যি? কিছু ক্ষেত্রে বাড়তে পারে বাট সেরকম খুব একটা কোরিলেশন নেই। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? শীতকালে ২ ক্যাটেগরি অফ পপুলেশন। একটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, একটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে, একটা হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজ, এটা আগেই আমি বললাম। সাবধানতা হ্যাঁ। অবলম্বন করুন। ঠান্ডা লাগতে দেবেন না, গরম জামাকাপড় পরুন। খুব বেশি ওয়েদার চেঞ্জ, ঠান্ডা গরম, গরম ঠান্ডা ক্লাইমেট চেঞ্জ এর মধ্যে যাবেন না। প্রত্যেকদিন ৩০ মিনিট হাঁটাচলা প্র্যাকটিস করুন এবং যারা ভালনারেবল পপুলেশন তারা নিয়ারেস্ট ডাক্তারবাবু বা আপনাদের যে রেগুলার ডাক্তারবাবু তার সাথে যোগাযোগ করে নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটি নিয়ে নেওয়ার আ পরামর্শ নিন। তাতে করে অ্যা আ নিউমোনিয়া হওয়ার চান্সটা অনেকটা কম থাকবে। বেশি করে জল খাওয়া কেন বলছি? অনেক সময় এই সময় আমাদের শীতকালে একটু জল খাওয়ার প্রবণতাটা কম থাকে। এর থেকে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। যাদের আইবিএস আছে, কনস্টিপেশন আছে তাদের কনস্টিপেশন বৃদ্ধি পেতে পারে এবং যাদের ইউটিআই এর টেনডেন্সি আছে তাদের ইউটিআই এর প্রবণতাটাও বাড়তে পারে। অর্থাৎ বেশি করে জল খাওয়াটা কিন্তু শীতকালে খুব ইম্পোর্টেন্ট। বাট যাদের হার্টের এবং কিডনির সমস্যা আছে তারা সারাদিনে কতটুকু জল খাবেন, কতটুকু ওয়াটার ইনটেক থাকবে, ওনারা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে তবেই এটাকে এক্সিকিউট করুন। ঠিক আছে?
একদমই তাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্যার যেরকম বললেন সেই পরামর্শগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন, এবং একই সঙ্গে যাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে তারা কিন্তু কোনো ওষুধ বা কোনো রকম ওষুধ খাওয়ার আগে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেবেন। আর স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের আর সমস্যা একটা হলেই জিনিস আমি কিন্তু বলতে আপনারা। ভুলে গেলাম, হ্যাঁ, আর একটা একদম জিনিস, বলুন স্যার। ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক্স এ দয়া করে ইন্ডালজ করবেন না। সর্দি কাশি হলেই হ্যাঁ, দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক্স কিনে খাওয়ার, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিক্ল্যাভ এইরকম জাতীয় একদমই তাই। অ্যান্টিবায়োটিক দোকান থেকে কিনে খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং আচ্ছা, প্রাণহানিও ঘটতে স্যার পারে। এই প্রসঙ্গে আরো একটা একটু ছোট্ট প্রশ্ন করে নি, দর্শকদের মধ্যে থেকে প্রশ্ন এসছে যে আমরা তো ওই ঠান্ডা লাগা এবং সেই সময় থেকে কাশি শুরু হলে প্রচুর মানে ওভার দ্য কাউন্টার বা অনেক সময় নিজেরাই বিভিন্ন ধরনের কাপ সিরাপ বা বিভিন্ন ধরনের যে লজেন্স গুলো রয়েছে, কোল্ড লজেন্স, সেগুলো খেয়ে হ্যাঁ, থাকি, এগুলো কি আচ্ছা খাওয়া আমি ঠিক? আসছি। হ্যাঁ, কাফ সিরাপ দু রকমের হয়, একটা এক্সপেক্টোরেন্ট কাফ সিরাপ, একটা কাফ সাপ্রেসেন্ট কাফ সিরাপ। দু রকমের ইউজ দু রকম হয়। যদি কাশিতে সর্দি সর্দি ওঠে বা কফ ওঠে সেক্ষেত্রে ড্রাই কাফ সিরাপ খাবেন না। এটা তো ডিটেইলে পেশেন্টদেরকে ফার্মাকোলজি বোঝানো মুশকিল। অর্থাৎ হুম। যদি কাশি খুব বেশি থাকে আ হোম রেমেডিস ফলো করতে পারেন। কাফ সিরাপ খাওয়ার আগে একবার নিয়ারেস্ট জেনারেল ফিজিশিয়ান অথবা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান এর সাথে পরামর্শ করে তবেই কাফ সিরাপ খাবেন। না হলে কিন্তু কাশি আরো এগ্রাভেট করতে পারে। আচ্ছা, তো সেই জায়গা থেকে বিভিন্ন ধরনের অনেকের লজেন্সও খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এগুলো কি খাওয়া যেতে পারে না এগুলো গলার কোনো খেতে পারেন। ক্ষতি হ্যাঁ, করতে এগুলো পারে? ডেমোলিসেন্ট লজেন্স কিছু খাওয়া যেতে পারে। এগুলোতে খুব একটা অসুবিধা হয় না। আচ্ছা, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি দর্শকদের সমস্ত প্রশ্ন আমরা কভার করতে পেরেছি, এবং আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউবে গিয়ে কমেন্ট করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকেপিয়া হেলথ। নমস্কার। নমস্কার।